নমস্কার, আমি অমিত। মানুষের জীবনে ঘটে যাওয়া আরও কিছু সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা নিয়ে আবারও হাজির অলৌকিক। বন্ধুরা, বাপ জ্যাঠাদের মুখে আমরা অনেক সময় অনেক কথা শুনি, যেগুলো আমাদের কাছে গল্প মনে হয়। যেমন টাকা পয়সার দাম তখন এমনই ছিল যে 2-4 পয়সাতেও তখন সংসার চলত। আবার অনুষ্ঠান বাড়িতে অনেকে নাকি 100টা রসগোল্লা খেয়ে নিতে পারতেন, 1.5-2 কেজি দই খেয়ে নিতে পারতেন। আজকের যুগে দাঁড়িয়ে আমাদের কাছে এসব গল্প মনে হয়, কিন্তু এগুলো তো সত্যি, একসময় হয়েছে। আগেকার দিনকাল তখন এমনই ছিল, মানুষও এমনই ছিলেন। স্বাভাবিক ঘটনাকেই যেখানে গল্প মনে হয়, অস্বাভাবিক ঘটনাকে সেখানে মনে হবে না কেন? কিন্তু গল্প মনে হলেই তো আর সব গল্প হয়ে যায় না। সেগুলো ঘটেছে তার যেমন কোনো সাক্ষ্য প্রমাণ নেই, আবার যে ঘটেনি তারও তো কোনো ভরসা নেই, তাই না? যেমন আজকের এই দুটো ঘটনা, রোমাঞ্চকর প্লাস থমথমে, যার প্রথমটা শেয়ার করেছে আবুল হোসেন দাদা। অসংখ্য ধন্যবাদ আপনাকে ঘটনাটি শেয়ার করার জন্য। তবে বন্ধুরা, ঘটনায় ঢোকার আগে তোমাদের বলি, নিত্য নতুন এমন অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার মানুষের জীবনের এমন সত্যি ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। তো এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অমিত দা, আমি আবুল হোসেন, মুম্বাই বান্দ্রা থেকে বলছি। আজ আবারও একটা ঘটনা এখানে শেয়ার করতে চলেছি, যেটা আমি শুনেছি আমার নানি জানের থেকে। প্রাকৃত আর অতিপ্রাকৃত কিভাবে নিজেদের মধ্যে প্রতিনিয়ত সমঝোতা করে চলেছে, ঘটনাটা শুনলেই বুঝতে পারবে। আজ থেকে আনুমানিক তাও 70-80 বছর আগের কথা। গ্রামগঞ্জ তখন এত উন্নত ছিল না, পাকা বাড়ি, পাকা রাস্তা তখন কিছুই ছিল না। বাড়ি বাড়ি বাথরুম, টয়লেট, বিদ্যুৎ এসব কিছুই আসেনি। বেশিরভাগই ছিল ঝোপ ঝাড় জঙ্গলে ভরা। মানুষের মধ্যে শিক্ষার প্রসারও এত হয়নি। তবে আমার নানাজানদের পরিবার ছিল শিক্ষিত, ধনী। সেই পরিবারের একমাত্র ছেলেই ছিলেন আমার নানাজান। কাজী কাটোয়া শহরের এক স্বনামধন্য পরিবারের মেয়ে সালেমা বেগমের সঙ্গে ওনার বিয়ে হয়। তিনিও ছিলেন যথেষ্ট সুন্দরী। এখানে আরেকটা কথা বলা প্রয়োজন, যে ওই সময় ধনী পরিবারগুলোতে পান জীবনও ছিল একটা আভিজাত্যের লক্ষণ। আর যেসব মেয়েরা পান সাজতে পারত, শ্বশুরবাড়িতে তাদের কদরই থাকতো আলাদা। তো আমার নানাজানের আব্বার তখন বিশাল বাড়ি, সামনেই আম আর কাঁঠালের বিশাল বড় বড় দুটো বাগান। দুপুরের দিকে বেশ ফুরফুরে হাওয়া আসতো ওদিক থেকে। তো এমনই একদিন দুপুরে আমার নানাজানের মা স্নান সেরে, খাওয়া দাওয়া সেরে দুয়ারে বসে পান চিবোতে চিবোতে চুল শুকোচ্ছিলেন। হঠাৎই উনি লক্ষ্য করলেন ঝড়, জল, বৃষ্টি কিছুই নেই, অথচ ওই আম বাগানটা কালো মেঘের অন্ধকারে পুরো ঢেকে গেল। সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া পুরো আম বাগানটা একেবারে উথাল পাথাল করতে লাগলো। তারপরেই উনি সংজ্ঞা হারিয়ে ওখানে পড়ে যান। সেই সময় ওখানে আর কেউ ছিল না। কিছুক্ষণ পর বাড়ির কাজের খালা ওনাকে ওখানে পড়ে থাকতে দেখে ছুটে আসেন। তারপর ওনাকে বাড়ির ভেতরে নিয়ে যায়।
চোখে মুখে জলের ছিটে দেয়, বাতাস করে। তারপর যখন ওনার জ্ঞান ফেরে, সবাই তো উদ্গ্রীব হয়ে ওঠে শোনার জন্য যে কি হয়েছিল। উনি তখন বলেন, আমি যখন দুয়ারের সামনে বসে চুল শুকোচ্ছিলাম, হঠাৎই দেখি ওই আম বাগানের ওপর দিয়ে কি একটা উড়ে গেল। ঘন কালো মেঘের মতো একটা জিনিস, কিন্তু উজ্জ্বল। পুরো অন্ধকার হয়ে গেল ওই আম বাগানটা। তারপরই একটা তীব্র সুবাস ভেসে আসতে লাগলো ওদিক থেকে। আমি আর ঠিক থাকতে পারলাম না, তারপরে মূর্ছা গেলাম। এইসব শুনে বাড়ির লোকেরা বলে, নিশ্চয়ই তিনি কোনো জিন বাদশা হবেন, ওপর দিয়ে ভেসে যাচ্ছিলেন, তারই ছটায় তুমি বেহুশ হয়ে পড়েছ। তো যাই হোক, কারোর যখন কোনো ক্ষতি হয়নি, সবকিছু স্বাভাবিকই আছে, তাই আর খুব বেশি কেউ মাথা ঘামালো না ব্যাপারটা নিয়ে। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হলো না। সেদিন রাতে ওনারা যখন ঘুমিয়েছিলেন, তখন হঠাৎই একটা অস্বস্তিতে নানাজানের মায়ের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখেন, ধবধবে সাদা পোশাক পরা, উঁচু লম্বা দাড়িওয়ালা একজন ভদ্রলোক হাঁটু ভাঁজ করে বসে আছেন মেঝেতে। পায়ের পাতা দুটো ওনার বাঁকানো। ওই দেখে তো উনি পুরো আঁতকে ওঠেন। গভীর রাতে ঘরের মধ্যে এসব দেখলে হয়তো লাগারই কথা। তাই এরপর উনি মনে মনে দোয়া সুরা এসব আওড়াতে আওড়াতে স্বামীর গায়ে ধাক্কা দিয়ে ডাকতে লাগলেন। উনি ঘুম থেকে জাগতেই চোখ ইশারা করে উনি দেখালেন ওদিকে। তখনও সে ওখানে ওইভাবেই বসে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে নানাজানের মায়ের দিকে। নানাজানের আব্বাও তো ওই দিকে অবাক হয়ে গেলেন। তবে তিনি বুঝতে পেরেছিলেন যে কে তিনি। তারপর তিনি ওনাকে একখানি সেলাম করলেন। পরক্ষণেই জিনিসটা কুয়াশার মতো আবছা হতে হতে আস্তে আস্তে মিলিয়ে গেল। তারপর উনি বললেন, ভয়ের কিছু নেই, উনি জিন বাদশা, কোনো ক্ষতি করবেন না। প্রথমে তারা ভেবেছিল যে ব্যাপারটা কাউকে জানাবে না, কিন্তু এই ঘটনার যখন পুনরাবৃত্তি ঘটতে লাগলো, তখন আর না জানিয়ে কোনো উপায় ছিল না। এরপর থেকে প্রতি রাতেই নিয়ম করে ওই জিন বাদশাকে দেখা যেত। একইভাবে বসে নানাজানের মায়ের দিকে তাকিয়ে থাকত অপলক দৃষ্টিতে। ভালো খারাপের প্রশ্ন পড়ে, কিন্তু ব্যাপারটা তো ঠিক নয়। স্বামী স্ত্রীর ঘরে রাতের বেলায় অন্য কারোর উপস্থিতি, এটা তো উচিত নয়। কাজেই তারা এরপর কথাটা বাড়িতে জানালেন। তারা তখন ব্যাপারটা মসজিদের ইমাম সাহেবকে জানানোর পরামর্শ দিলেন। ইমাম সাহেব সব শুনে বললেন, জিন বাদশাহ ওনার রূপ দেখে আশিক হয়ে পড়েছেন, তাই প্রতি রাতে সে ওনাকে দেখতে আসেন। ইমাম সাহেবের মুখে এইসব কথা শুনে সবাই তো চিন্তিত হয়ে পড়লেন। জিজ্ঞেস করলেন যে কি করলে ওই জিন বাদশা দৃষ্টি থেকে মুক্তি পাওয়া যাবে। ইমাম সাহেব তখন বললেন, বৃহস্পতিবার রাতের নামাজ শেষ করে ওনার কাছে গলায় কাপড় দিয়ে মাফ চাইতে হবে, তাহলেই হয়তো মুক্তি পাওয়া যাবে। তো ইমাম সাহেবের কথা মতো এরপর ওনারা তাই করলেন। বৃহস্পতিবার রাতের নামাজ শেষ করে নানাজানের মা এবং নানাজানের আব্বা গলায় গামছা দিয়ে জিন বাদশার কাছে মাফ চাইলেন। সম্মানের সঙ্গে বললেন ওনাকে ফিরে যাওয়ার কথা। নানাজানের আব্বাও অনুরোধ জানালেন, কিন্তু জিন বাদশাহ স্পষ্টতই জানিয়ে দেন, না, আমি যাব না। আমি ওকে আমার মেয়ের মতো ভালোবাসবো,
আমি শুধু ওকে চোখের দেখা দেখতে চাই। তোমরা তাবিজ কবজ বাড়িবন্ধ কিছুই করবে না। আমি আসব, নিজের থেকেই তোমাদের সাহায্য করব। আমার জন্য শুধু আলাদা একটা ঘর সাফ করে রাখবে। আমি সেখানে নামাজ পড়ব, কারোর কোনো ক্ষতি করব না। তো জিন বাদশার কথা মতো এরপর তাই করা হলো। আলাদা একটা ঘর সাফ সাফাই করে পুরো পরিষ্কার করে রাখা হলো। প্রতি রাতে সেই ঘরে জিন বাদশা আসতেন, নামাজ পড়তেন। তিনি যখন ওই ঘরে আসতেন তখন বোঝা যেত মাতাল করা একটা তীব্র সুগন্ধ ভেসে আসত ওই ঘর থেকে। দরজা বন্ধ থাকতো, কাউকে দেখা যেত না, কিন্তু মনে হতো ওই ঘরের মধ্যে কে যেন আছে, কে যেন শয়ে শয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। আলোয় ভরে যেত ওই ঘরটা। তো এভাবে চলতে চলতে বছর খানেকের মধ্যেই আমার নানা জানের জন্ম হলো। যতটা খুশি বাড়ির লোকেরা হয়েছিলেন, ততটাই খুশি হয়েছিলেন সেই জিন বাদশাহ। জানলে অবাক হবে, আমার নানা জানের নাম ওই জিন বাদশারই দেওয়া। একদিন ওই বন্ধ ঘরের মেঝেতে একটা ছোট্ট কাগজের টুকরো পাওয়া গিয়েছিল, যার মধ্যে লেখা ছিল আব্দুর জিলানি। আমার নানা জান ছোটবেলায় নাকি খুবই দুরন্ত ও জেদি ছিলেন। কখন কোথায় পড়ে গিয়ে বিপদ ঘটবে বাড়ির লোকেরা সবসময় সেই চিন্তায় থাকতেন। অনেকবার এরকম পরিস্থিতিও তৈরি হয়েছিল, কিন্তু কোন এক অলৌকিক অজানা শক্তির বলে কোনোদিনও কোনো অনর্থ বা অঘটন কিছুই ঘটেনি। এছাড়াও আমার নানা জান যখন তখন এটা খাবে ওটা খাবে বলে বায়না করতেন। জিনের দৌলতে সেই সব জিনিস ঘরের মধ্যেই পাওয়া যেত। কে যে এনে রাখতো তা কোনোদিনও দেখা যায়নি। বাড়ির লোকেদের জিজ্ঞেস করলেও কেউ কোনো উত্তর দিতে পারেনি। ফলে এসব আর কার কাজ হতে পারে ওই জিন বাদশা ছাড়া? ফল মিষ্টি খেলার জিনিস এসব তো সাধারণ ব্যাপার। একবার কি হয়েছিল জানো? তখন আমার নানা জানের বয়স ওই বছর 4। উনি তখন ওনার নানাকে দেখবেন বলে বায়না করেছিলেন। ওই জিন বাদশা নাকি খরগোশের রূপ ধরে আমার নানা জানের সঙ্গে খেলা করতে এসেছিলেন। যাওয়ার সময় ওই খরগোশের মুখ থেকে উনি বলে গিয়েছিলেন, জিলানি, আমি তোর নানা রে, তোর বন্ধু। তো সেই জিন বাদশাহ আরো বেশ কিছু বছর ছিলেন ওই বাড়িতে, নানা জানের বড় হওয়া পর্যন্ত। তারপর যখন তিনি চলে যান তখন তিনি বলে গিয়েছিলেন যে জিলানি, তোর ভালো হবে, অনেক বড় হবি তুই, তোর ছেলে মেয়েরা সব বিদেশে থাকবে। জিন বাদশার কথা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। আমার নানা জান একটা স্কুলের হেডমাস্টার ছিলেন এবং আমার 4 মামা ও খালা বর্তমানে বাংলাদেশ, আমেরিকা ও সৌদিতে থাকেন। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা, খুবই অসাধারণ একটা ঘটনা। তো এবারে চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। এটা শেয়ার করেছে বিপাশা রায়, ব্যারাকপুর থেকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমাদের বলি, তোমরাও যদি এখানে তোমাদের জানা ঘটনা শেয়ার করতে চাও, যদি চাও যে তোমাদের ঘটনাও মানুষ শুনুক, দূর দূরান্তে ছড়িয়ে যাক, তাহলে স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই।
যে যেভাবে খুশি সেভাবেই তোমরা ঘটনা বলতে পারো। সাজিয়ে গুছিয়ে মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তো এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। দাদা, আমি বিপাশা রায় ব্যারাকপুর থেকে বলছি। অনেকদিন ধরেই ভাবছি তোমায় একটা ঘটনা লিখে পাঠাবো, কিন্তু সময়ক্রমে হয়ে ওঠেনি। তাই আজ একটু সময় করে তোমাকে লিখতে বসে পড়লাম। আমার বাবার নাম বিজয় রায়। এই ঘটনাটি ওনার সঙ্গে ঘটেছিল অনেক বছর আগে, বাবার ছোটবেলায়, তাও প্রায় বছর 30 আগে। সময়টা ছিল গরমকাল। সেইবার নাকি খুব গরম পড়েছিল, ঘরে থাকা দায়ে। তো এমন একদিন রাতে গরমের তাড়নায় এবং অস্থিরতায় বাবার ঘুম আসছিল না। তাই বাবা উঠে একা একাই বাইরে বেরিয়ে যায়। বাড়ির কেউ কিছু টের পায়নি। তো বাইরে বেরিয়ে হাঁটতে হাঁটতে বাবা অনেক দূরে চলে যায়। কোনো লোকজন তখন কোথাও নেই। তখন বাবা ভাবে যে 2 পাড়া পেরিয়ে একটা বড় খেজুর গাছের বাগান আছে, একজন বৃদ্ধা থাকেন সেখানে। সেখানেই যাই, কটা খেজুর পেড়ে খাই। বৃদ্ধা যদি জানতে পারে অন্তত তারা তো করতে পারবেন না। সেই মতো বাবা এরপর সেই খেজুর বাগানে পৌঁছল। বাগানের ভেতরটা তখন পুরো অন্ধকার, কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না। তো কোনো রকমে বাবা এরপর একটা খেজুর গাছে উঠল। খেজুর পাড়ছে আর খাচ্ছে। এমন করে বেশ কিছুক্ষণ খেজুর খাওয়ার পর হঠাৎই একটা জিনিস খেয়াল করলো বাবা। দেখে নিচে কে যেন পায়চারি করছে। একজন মহিলা, মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু সাদা একটা শাড়ি পরা আর খানিকটা ঝুঁকে কেমন যেন নিচু হয়ে হাঁটছে। যতই ভাবেন যে কোনো ভয় নেই, কিন্তু উপযুক্ত সময় ভয় তো লাগারই কথা। যে টের পেয়ে গেল নাকি? তাই হাঁটতে হাঁটতে বৃদ্ধা একটু দূরে যেতেই বাবা আস্তে আস্তে নেমে এলো গাছ থেকে। তখনও বৃদ্ধাটি হেঁটে বেড়াচ্ছে। তো বাবা নিচে নামতেই বৃদ্ধাটি টের পেয়ে গেল। সঙ্গে সঙ্গে পেছন ঘুরে তাকালো। বাবা বলছে, মনে হলো যেন উনি ঘুরলেন না, বডিটা সামনের দিকেই, কিন্তু মাথাটা যেন পুরো পেছনের দিকে ঘুরে গেল। ওই অবস্থায় তারপর সে জোর কদমে বাবার দিকে এগিয়ে আসতে লাগলো। ওই দেখে বাবা তখন ভয়ে দিল দৌড়। বাড়িতে এসে কাউকে কিছু না জানিয়ে চুপ করে শুয়ে পড়ল আবার। পরদিন বাবার জ্বর এসেছিল। তারই মধ্যে বেলা হলে কে যেন খবর দিল যে খেজুর বাগানের সেই বৃদ্ধা নাকি মরে পুরো কাঠ হয়ে আছে। কখন মরেছে তা কেউ জানে না। ডাক্তার এসে দেখে টেকে জানিয়েছেন যে তিনি নাকি আগের দিন বিকেলেই মারা গিয়েছেন। কিন্তু কথা হলো যে উনি যদি গতকাল বিকেলেই মারা গিয়ে থাকেন, তাহলে রাতের বেলায় ওই বাগানের মধ্যে কে পাইচারি করছিল? দেখা মাত্রই কে তেড়ে আসছিল ওনার দিকে? কে ছিল ওটা? তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। এটা কিন্তু গা ছমছমে এবং ভয়ঙ্কর একটা ঘটনা। সামনে কিন্তু গরম আসছে, তাই সাবধান। তোমাদের সঙ্গে যেন এমন ঘটনা না ঘটে, তাই সাবধানে থেকো। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলো কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে মনীষা কাকিমা লিখেছেন,
কি সুন্দর তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো, কোনো চ্যানেলে শুনিনি, অসাধারণ সব মিলিয়ে। স্পিরিচুয়াল থেকে লিখেছে, আজকের দুটো ঘটনা সত্যিই অপূর্ব। অলৌকিক থেকে যে তথ্যগুলো পাচ্ছি সেটা অনবদ্য। ধন্যবাদ দাদা তোমায়। সৌরভ রয় লিখেছে, অসাধারণ ঘটনা দাদা, আগের এপিসোডে আমার ঘটনা শোনানোর জন্য ধন্যবাদ। অমিতা জেঠিমা লিখেছেন, অলৌকিকের ঘটনা শুনতে চলে আসলাম। তোমার গলায় ঘটনা শুনতে ভালো লাগে। ভালো থেকো, সুস্থ থেকো। তামিনী পাল লিখেছে, প্রথম ঘটনাটা বেশ অন্যরকম, দ্বিতীয়টা বেশ ভয়ের। টিএন তিরুম লিখেছে, হরে কৃষ্ণ ভাই, দুটো ঘটনাই আজ মন ছুঁয়ে গেল, খুব সুন্দর হয়েছে। সুদেশ সিং আরয় লিখেছে, দুটো ঘটনাই গা ছমছমে আর ইউনিক, খুব ভালো লাগলো। এছাড়াও কমেন্ট করেছ মমতা মণ্ডল, গীতাদি, বিনয় মাইতি, মেঘা দাস, মিঠুন পাল, স্বপ্না বাজাল, সৌরভ প্রামাণিক, মিষ্টি দে, মায়াদি, এমডি মঞ্জু, রোহিণী মালিক, মৌসুমী মুখার্জি, চন্দন, রূপসী গাঙ্গুলি, অজন্তা হরে, মারিয়া বাড়ি সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।